এটা জানিয়ে দাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম মুন্না, আফরা, জেরিন, সাকিবুল, মাহিম, আফরা। ওকে, সবাই কেমন আছো? ওকে, সবাই কানেক্টেড হয়ে যাও। ওকে, ওকে, ভালো আছো সবাই? ওকে, সব ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে, ঠিক আছে। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, আমরা বংশগতি, জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার নিয়ে আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় লেকচারে কোন কোন টপিকস নিয়ে আলোচনা করব আমরা এক নজরে দেখে নেই। তো আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, আজকে আমরা জিন নিয়ে আলোচনা করব, আজকে আমরা ডিএনএ অনুলিপন নিয়ে আলোচনা করব, ডিএনএ টেস্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, আর হলো মানুষের লিঙ্গ নির্ধারণ। এই টপিকসগুলো নিয়ে আজকে আমরা মোটামুটি আলোচনা করব। তাহলে প্রথমে আসো, জিন জিনিসটা কি। প্রথমেই দেখো, জিন নামটা শুনলে আমরা নর্মালি আমাদের চোখের সামনে ভেসে ওঠে কি, জিন, পরি, এই টাইপের না, জিন এরকম একটা জিনিস। বাট আমি যদি বলি যে জিন, এই জিনিসটা, এই জিন কিন্তু সেই জিন না। তাহলে নর্মালি আমরা জিন বলতে যেটাকে বুঝি, হ্যাঁ, জিন, পরি, এটা কিন্তু সেই জিন না। তাহলে জিন জিনিসটা কি? জিন বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে ডিএনএ জিনিসটা কি। ডিএনএ বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে ক্রোমোজোম জিনিসটা কি। ক্রোমোজোম বোঝার আগে বুঝতে হবে তোমাদেরকে ক্রোমাটিন তন্তু জিনিসটা কি। ক্রোমাটিন তন্তু বোঝার আগে তোমাদের বুঝতে হবে নিউক্লিয়াস জিনিসটা কি। তো তোমরা কি নিউক্লিয়াস, ক্রোমোজোম, ক্রোমাটিন তন্তু, ডিএনএ, এই চারটা জিনিসের বেসিক জিনিস তোমরা বোঝো কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। যদি এই জিনিসগুলো বোঝো, তাহলে জিন জিনিসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ক্রোমোজোম, ক্রোমাটিন তন্তু, ডিএনএ, এই জিনিসগুলো তোমরা বোঝো কিনা? সবাই বুঝো? তাবাসসুম? কেউ বুঝে, কেউ বোঝে না। ওকে, তাহলে এটা আগে বুঝতে হবে, না হলে কিন্তু তোমরা মানে খুব একটা বুঝতে পারবে না বাকিগুলো। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি যে ধরো এটা হলো কি নিউক্লিয়াস। হ্যাঁ, এটা মনে করো নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে তোমরা জানো? নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস থাকে। এটা মনে করো সেই নিউক্লিওলাস। হ্যাঁ, নিউক্লিয়াসের ভেতরে যে তরল পদার্থ থাকে, নিউক্লিয়াসের ভেতরে তরল পদার্থকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এগুলো হলো সেই নিউক্লিওপ্লাজম, রাইট? আর কি থাকে? নিউক্লিয়াসের চারপাশে যে আবরণ থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়ার আবরণী। আর হলো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে যে জালের মতো জিনিসটা থাকে, এই জালের মতো জিনিসগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। তাই না? তাহলে এখন এই ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা জিনিসটা কি? ওকে, মনে রাখবে ক্রোমোজোম, আমরা যে ক্রোমোজোম কথাটা জানি, ক্রোমোজোম নামটা তোমরা সবাই শুনেছো, রাইট? ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোম, এই নামটা তোমরা সবাই শুনেছো, রাইট? আচ্ছা, এখন ডিএনএ, এটা হলো মনে করো সুতার মতো একটা জিনিস। ডিএনএ, দিস ইজ ডিএনএ মনে করো। হ্যাঁ, এই যে এটা হলো ডিএনএ। আমরা জানি ডিএনএ কি দ্বিসূত্রক, তাই না? ডিএনএ দ্বিসূত্রক একটা জিনিস। তাহলে এটা হলো একটা ডিএনএ। হুম, ডিএনএ কে তুমি যখন পেঁচিয়ে দেবে, হ্যাঁ, মনে করো এই সুতাটা হলো ডিএনএ, এটা হলো ডিএনএ। হ্যাঁ, এই ডিএনএটাকে আমি ছোট্ট একটা অংশে আনতে চাই, তাহলে এটাকে কি করতে পারি? কি করলে এই বড় জিনিসটাকে, এই লম্বা সুতাটাকে আমি ছোট একটা অংশে আনতে পারি, রাইট? তাহলে এটা কি বলো? আমি এই লম্বা সুতাটাকে ছোট একটা জায়গায় নিয়ে আসতে চাই, এতটুকু জায়গায় নিয়ে আসতে চাই। কিভাবে নিয়ে আসতে পারি? বলতে পারবে কেউ? কিভাবে নিয়ে আসতে পারি? কেউ বলছে ভাঁজ করে, কেউ বলছে কেটে। না, কাটা যাবে না, না কেটে আমি ছোট জায়গায় নিয়ে আসতে চাই। এটাকে না কেটে আমি ছোট একটা জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে কি করতে পারি আমি? ভেরি গুড, তাই না? সংকোচন করে, পেঁচিয়ে, কম্প্রেশন করে, রাইট? তাই তো, কমন সেন্স এটা একটা। আচ্ছা, আমি যদি এই জিনিসটাকে এখন পেঁচাতে চাই,
তাহলে সবচেয়ে ভালো হয় কি বলতো, কোনো একটা অবলম্বনকে কেন্দ্র করে পেঁচানো। মনে করো এই যে কলম, এই কলমটাকে কেন্দ্র করে আমি যদি এই জিনিসটাকে পেঁচিয়ে নেই, তাহলে তারটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল কি না, ছোট হয়ে গেল না, রাইট? তাহলে ডিএনএ যখন হিস্টোন নামক প্রোটিনের সাথে পেঁচিয়ে যায়, তখন এই যে পেঁচিয়ে গেল, ডিএনএ যে হিস্টোন প্রোটিনের সাথে পেঁচিয়ে গেল, ওকে, ডিএনএ যে হিস্টোন নামক প্রোটিনের সাথে পেঁচিয়ে গেল, তখন ওই জিনিসটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। তখন ওই জিনিসটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। তাহলে এই যে ডিএনএ, আমি এই ডিএনএটাকে এভাবে আঁকি, মনে করো এই যে ডিএনএ, এই যে ডিএনএ, এই যে ডিএনএ, এই যে ডিএনএ, হ্যাঁ, তাহলে আর এগুলো হলো হিস্টোন প্রোটিন, এই হলো হিস্টোন প্রোটিন, এই হলো হিস্টোন প্রোটিন, এই হলো হিস্টোন প্রোটিন। তাহলে এই হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএ পেঁচিয়ে গিয়ে কি হয়ে গেল, ছোট হয়ে গেল। ওকে, তাহলে এই যে যে সুতার মতো জিনিসটা দেখতে পাচ্ছি, এই সুতার মতো জিনিসটার নামই হলো ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। মনে করো একটা পাইপ, হ্যাঁ, বাগানে যে পানি দেয়, এরকম একটা বড় পাইপ, পানির পাইপ, যেই পাইপ দিয়ে মানুষ পানি দেয়। হুম, এখন এই পাইপে পানি থাকা অবস্থায় পাইপটাকে পেঁচানো ইজি, নাকি পাইপ থেকে পানি বের হয়ে গেলে তখন পাইপটাকে পেঁচানো ইজি? কমেন্টে জানাও তো। একটা পাইপ, যে পাইপ দিয়ে আমরা পানি দিই বাগানে, সেই পাইপটাতে পানি থাকা অবস্থাতে পাইপটাকে পেঁচানো ইজি, নাকি পানি বের হয়ে গেলে? বলো। আফরা, ভেরি গুড। পানি না থাকলে, তাই না? পানি বের হয়ে গেলে, রাইট? আচ্ছা, এখন ক্রোমাটিন তন্তু থেকে যদি পানি বের হয়ে যায়, ক্রোমাটিন তন্তু থেকে পানি বের হয়ে গেল, তাহলে বলো তো এই ক্রোমাটিন তন্তু তখন কি আরো ইজিলি পেঁচানো যাবে কিনা? ইয়েস অর নো? ইয়েস। তাহলে ক্রোমাটিন তন্তু তখন আরো নিজেদের মধ্যে এভাবে করে নিজেদের মধ্যে পেঁচিয়ে যাবে। আচ্ছা, ক্রোমাটিন তন্তু যদি এভাবে নিজেদের মধ্যে পেঁচিয়ে যায়, তাহলে ক্রোমাটিন তন্তুগুলো কি আরো খাটো হয়ে যাবে না? খাটো হয়ে যাবে তো, আরো মোটা হয়ে যাবে না? ইয়েস অর নো? ক্রোমাটিন তন্তু খাটো এবং মোটা হবে কিনা, বলো। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এই যে ক্রোমাটিন তন্তু, এই যে খাটো এবং মোটা হয়ে গেল, এই যে খাটো এবং মোটা হয়ে গেল, হ্যাঁ, খাটো এবং মোটা হয়ে গেল, এই জিনিসটাকে তখন বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম, এই জিনিসটার নামই হলো ক্রোমোজোম। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তার মানে আমি বলতে পারি ক্রোমোজোম থেকে পানি বের হয়ে গেলে সেটা ক্রোমাটিন তন্তু হয়ে যায়। আর ক্রোমাটিন তন্তু কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। তাহলে আমি কি বলতে পারি না ক্রোমোজোমও ডিএনএ দিয়ে তৈরি? আমি কি বলতে পারি না ক্রোমাটিন তন্তু ডিএনএ দিয়ে তৈরি? রাইট? আচ্ছা। এখন আরেকটা জিনিস হলো, এই যে আমরা যে ডিএনএ এর কথা বলছি, এই যে ডিএনএ এর কথা বলছি, ডিএনএ এর নির্দিষ্ট কিছু অংশ, মনে করো এটা একটা অংশ, হুম, তারপরে এটা একটা অংশ, এটা একটা অংশ। ডিএনএ এর নির্দিষ্ট কিছু অংশ মানুষের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। মনে করো ডিএনএ এর এই অংশটা মানুষের উচ্চতা নিয়ন্ত্রণ করে, উচ্চতা। মনে করো ডিএনএ এর এই অংশটা মানুষের গায়ের বর্ণ নিয়ন্ত্রণ করে, রং। মনে করো ডিএনএ এর এই অংশটা মানুষের চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে, এই অংশটা। এখন ডিএনএ এর যে অংশ মানুষের বৈশিষ্ট্য প্রকাশ করে, ডিএনএ এর সেই অংশটাকে বলা হয় জিন। তাহলে ডিএনএ এর সেই অংশটাকে বলা হচ্ছে জিন। তাহলে জিন কি? ডিএনএ এর যে খণ্ড বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে তাকে বলা হয় জিন। তার মানে আমরা বলতে পারি জিন কোথায় থাকে? ডিএনএ তে থাকে। জিন কোথায় থাকে? ক্রোমাটিন তন্তুতে থাকে। জিন কোথায় থাকে? জিন কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, এখন এই যে জিন ডিএনএ এর যে নির্দিষ্ট অংশে থাকে, এই যে নির্দিষ্ট যে অংশে থাকে, যে এখানে জিন থাকে, এখানে জিন আছে, এই জায়গায় জিন আছে, হ্যাঁ, বাট এই জায়গায় তো নাই, এই জায়গায় তো নাই। তাহলে ডিএনএ এর যে অংশে, যেখানে, যেই অংশে জিন থাকে সেই অংশটাকে বলা হয় লোকাস।
সেই জায়গাটার নাম হলো লোকাস। সেই জায়গাটার নাম হলো লোকাস। যেমন তুমি কোথায় বসবাস করো? তোমার বাসায়। তুমি কোথায় থাকো? তোমার রুমের মধ্যে থাকো। তাহলে তোমার রুম তোমার জন্য লোকাস। ওকে? তাহলে লোকাস কাকে বলে এই জিনিসটা আমরা এখন বুঝতে পারবো কিনা। তাহলে দেখো, ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট অংশকে বলা হয় জিন। তাহলে এই কথাটা বুঝতে পেরেছো? তাহলে ক্রোমোজোমের লোকাসে অবস্থিত, ক্রোমোজোমের লোকাস মানে কি? ক্রোমোজোম আর ডিএনএ কিন্তু একই জিনিস। তাহলে ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট অংশ। সুনির্দিষ্ট অংশ কেন? কারণ ডিএনএ এর প্রত্যেকটা অংশই কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, রাইট? তাহলে সুনির্দিষ্ট অংশটাকে বলছি আমরা জিন। ঠিক আছে? আর জিনগুলো ডিএনএ এর যেখানে থাকে বা ক্রোমোজোমের যে জায়গায় থাকে সেই জায়গাটার নাম হলো লোকাস। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? ইস্তিয়াক একটা কোশ্চেন করে, পানি বের হয়ে গেলে চিকন হওয়ার কথা, মোটা হলো কেন হলো? পানি বের হয়ে গেলে আমি বলেছি পেঁচানোটা ইজি কিনা। তুমি যদি একটা সুতাকে পেঁচাও, এই সুতাটাকে তুমি যদি পেঁচিয়ে আনো, তাহলে সুতাটা কি ছোট হয়ে যাবে না? সুতাটার ঘনত্ব বেড়ে যাবে না? ঘনত্ব বের হয়ে গেলে এই সুতাটা দেখতে মোটা হবে না? সেটা বলছি আমরা। ঠিক আছে? ওকে। এখন আসো প্রোটিন তৈরি। তাহলে কিভাবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়? মনে রাখবে, বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় হলো প্রোটিন তৈরির মাধ্যমে। বৈশিষ্ট্য প্রকাশ পায় প্রোটিন তৈরির মাধ্যমে। তাহলে আমরা বলেছি ডিএনএ এর যে নির্দিষ্ট অংশে জিন থাকে, সেই জিন বৈশিষ্ট্য প্রকাশ করে। এখন বৈশিষ্ট্যটা কিভাবে প্রকাশ করবে? যেমন ধরো তোমাদের ক্লাসে, হ্যাঁ, তোমাদের ধরো স্কুলের যে প্রিন্সিপাল তোমাদেরকে কোনো একটা নোটিশ জানাতে চায়, কোনো একটা কথা বলতে চায়, তাহলে সে কি করবে? সে কি সরাসরি তোমাদের ক্লাসে এসে বলবে? না। সে প্রথমে করবে কি? একটা নোটিশ লিখবে। সেই নোটিশটা লিখে সেটা তখন তোমার ক্লাস টিচারকে দিবে। ক্লাস টিচার তখন ক্লাসে এসে তোমাকে পড়ে শোনাবে। নাকি প্রিন্সিপাল কি সরাসরি আসে? প্রিন্সিপাল সরাসরি এসে তোমার ক্লাসে পড়ে শোনায় তোমার নোটিশ? তা কিন্তু না। সে নোটিশ আগে লিখে, লিখার পরে সেটা তোমার ক্লাস টিচারের কাছে পৌঁছে দেয়। ক্লাস টিচার তখন তোমার শোনায়, পড়ে শোনায়, রাইট? একইভাবে ডিএনএ যে বৈশিষ্ট্য প্রকাশ করে, সে কিন্তু সরাসরি বৈশিষ্ট্যটা প্রকাশ করে না। সে প্রথমে করে কি? এই ডিএনএ এর মধ্যে যে জিন থাকে, সেই জিনগুলো করে কি? প্রথমে আরএনএ তৈরি করে। প্রথমে আরএনএ তৈরি করে। তাহলে এই যে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলছি আমরা ট্রান্সক্রিপশন। দেন আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, মানে বৈশিষ্ট্য তৈরি হয়। তাহলে এই যে আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হচ্ছে বা বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, এটাকে বলছি আমরা ট্রান্সলেশন। তাহলে ডিএনএ কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে? সরাসরি প্রোটিন তৈরি করে না। ডিএনএ প্রথমে আরএনএ তৈরি করে, এই আরএনএ প্রোটিন তৈরি করে। তার মানে তোমার প্রিন্সিপাল তোমাকে একটা নিউজ জানাতে চায়, সেই নিউজটা তোমাকে সরাসরি জানাবে না, কারণ সে তো প্রিন্সিপাল, তার তো একটা সম্মান আছে, রাইট? তাহলে সে করে কি? সেই ইনফরমেশনটা তোমার টিচারকে বলবে, ক্লাস টিচারকে বলবে যে তাদেরকে এই নোটিশটা আপনি জানিয়ে দেন বা এই কথাগুলো বলেন। এবং তোমার ক্লাস টিচার উনি যা বলেছে প্রিন্সিপাল, সেই কথাগুলোই সরাসরি তোমাকে শোনাচ্ছে। তাহলে ডিএনএ হলো প্রিন্সিপাল, আরএনএ হলো তোমার ক্লাস টিচার, আর এই যে ইনফরমেশনটা দিল, সেই ইনফরমেশনটাই হলো বৈশিষ্ট্য। বুঝতে পেরেছো? তাহলে তোমার প্রিন্সিপাল যখন ক্লাস টিচারকে বলছে কথাগুলো, তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। আর তোমার টিচার যখন তোমাকে কথাগুলো বলছে, কার কথা? প্রিন্সিপালেরই কথা। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ট্রান্সলেশন। ওকে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ডিএনএ মানে কি, আরএনএ মানে কি? ডিএনএ মানে হলো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ মানে হলো রাইবোনিউক্লিক অ্যাসিড শুধু। ঠিক আছে? ওকে। তাহলে বলো তো, এই প্রশ্নের উত্তর দাও তো এখন তোমরা, দেখি পারো কিনা। আচ্ছা, মেন্ডেলের মতবাদটা আমরা একটু দেখি। হ্যাঁ, দেখো এটা টিতে হলো লম্বা, লম্বা দিয়ে আমরা লম্বাকে বলছি হলো টি, লম্বা। লম্বা মানে হলো টি, বড় হাতের টি। হ্যাঁ, আর খাটোকে আমরা ছোট হাতের টি দিয়ে প্রকাশ করছি। খাটো মানে হলো ছোট হাতের টি, ছোট হাতের টি। ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে
এই টি যদি থাকে, দুইটা টি যদি থাকে তাহলে লম্বা হবে কোনো একটা উদ্ভিদ। যদি বড় হাতের টি এবং ছোট হাতের টি একসাথে থাকে তাহলে লম্বা হবে সেই উদ্ভিদটা। আর যদি ছোট হাতের টি শুধু থাকে তাহলে সেই উদ্ভিদটা খাটো হবে। লম্বা খাটোর তুলনায় অলওয়েজ ডমিনেন্ট বা প্রকট বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, তাহলে কি বললাম? খাটো এবং লম্বা এই দুটার মধ্যে প্রকটকে লম্বা। আচ্ছা, তাহলে যখনই টি থাকবে তখনই সেই জিনিসটা লম্বা হবে বড় হাতের টি থাকলে। আর ছোট হাতের টি যদি থাকে, একটা জায়গায় ধরো বড় হাতের টি আর ছোট হাতের টি, তখন কি হবে? তখনও লম্বা হবে, কারণ লম্বা অলওয়েজ ডমিনেন্ট। আর যদি ছোট হাতের টি থাকে তাহলে কি হবে? খাটো হবে। আচ্ছা, সাদিকা বলছে যে F1 F2 মানে কি? F1 মানে হলো ফার্স্ট জেনারেশন, আর F2 মানে হলো সেকেন্ড জেনারেশন। হ্যাঁ, যেমন ধরো তোমার বাবা মা থেকে তুমি আসছো, তাহলে তুমি হলো ফার্স্ট জেনারেশন F1, আর তোমার পরে তোমার যে বাচ্চা কাচ্চা হবে সেটা হলো F2 সেকেন্ড জেনারেশন। ঠিক আছে? আচ্ছা, এখন জিনিসটা কি হলো দেখো, তাহলে এইটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি বলতো? এই যে বড় হাতের টি মানে কি? তাহলে এই গাছটা লম্বা। ছোট হাতের টি মানে কি? এই গাছটা খাটো। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে এদের যে গ্যামেট হবে, তাহলে এটা একটা বড় হাতের টি আলাদা, এটা একটা বড় হাতের টি আলাদা, তাহলে এখানে আমরা একটাই দেখিয়েছি। আর এখানে ছোট হাতের টি একটা, ছোট হাতের টি একটা, এখানে আমরা একটাই দেখিয়েছি। মানে জিনিসটাকে আমরা যদি আহ, চি- পুরোটা দেখাতে চাই তাহলে পুরোটা হলে কি হবে? এখানে টি, এখানে টি, এখানে ছোট হাতের টি, এখানে ছোট হাতের টি, এরকম এরকম হবে জিনিসটা। ওকে, তাহলে এখন মনে করো এটা পুরুষ গাছ আর এটা হলো স্ত্রী গাছ। তাহলে পুরুষ এবং স্ত্রী গাছের যে গ্যামেট বা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, এগুলোকে যদি আমরা এখন সংকরায়ন করি বা মিলিয়ে দিই, মিলিয়ে দিলে তখন আমরা এরকম পাবো। এই টি এর সাথে মিলিত হতে পারে, তাহলে কি হবে? বড় হাতের টি ছোট হাতের টি এরকম হবে। এই টি এর সাথে মিলিত হতে পারে, তাহলে কি হবে? বড় হাতের টি ছোট হাতের টি এরকম পাবো। আবার এই টি এর সাথে মিলিত হতে পারে, তাহলে আমরা কি পাবো? বড় হাতের টি ছোট হাতের টি পাবো। আবার এই টি এর সাথে মিলিত হতে পারে, তাহলে কি পাবো? বড় হাতের টি ছোট হাতের টি পাবো। তার মানে হলো লম্বা এবং খাটো উদ্ভিদ এই দুইটাকে আমরা যদি সংকরায়ন করি তাহলে প্রথম জেনারেশনে আমরা এরকম উদ্ভিদ পাবো। তাহলে বলো তো, এই যে যে উদ্ভিদটা পেলাম এটা কি লম্বা হবে নাকি খাটো হবে? দেখো বড় হাতের টি এবং ছোট হাতের টি আছে, তাহলে এই উদ্ভিদগুলো লম্বা হবে নাকি খাটো হবে? বলো, লম্বা হবে নাকি খাটো হবে? বলো। বলো, লম্বা হবে না খাটো হবে? অবশ্যই লম্বা হবে, তাই না? তাহলে লম্বা। তাহলে দেখো, আমরা জিনটা দেখো, জিনের বিষয়টা দেখো। এখানে বড় হাতের টি, বড় হাতের টি এটাও লম্বা। এখানে বড় হাতের টি ছোট হাতের টি এটাও কিন্তু লম্বা। তাহলে দেখো দুইটাই কিন্তু বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। বাহ্যিক বৈশিষ্ট্যের নাম হলো ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপ জিনিসটা কি? ফিনোটাইপ জিনিসটা কি? ফিনোটাইপ হলো বাহ্যিক বৈশিষ্ট্য। ফিনোটাইপ মানে কি? বাহ্যিক বৈশিষ্ট্য। বাহ্যিক বৈশিষ্ট্য। আর অভ্যন্তরীণ জিনকে বলা হয়, অভ্যন্তরীণ যে জিন থাকে সেটাকে বলা হয় জিনোটাইপ। যেমন দেখো, এখানে দুইটা জিন আছে, এখানেও দুইটা জিন আছে। দেখো তো এর জিনোটাইপ আর এর জিনোটাইপ কি একই নাকি ভিন্ন? এটার জিন আর এটার জিন কি এক? এখানে বড় হাতের টি দুইটা, আর এখানে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, এই দুইটা কি একই না ভিন্ন? বলো, বলো, একই না ভিন্ন? ভিন্ন। তার মানে দেখো, কোনো প্রাণী বা উদ্ভিদের জিনোটাইপ ভিন্ন হলেও ফিনোটাইপ এক হতে পারে। বুঝতে পেরেছ? ওকে, তাহলে দেখো এটার জিনোটাইপটা কি? জিনোটাইপ বড় হাতেরটি ছোট হাতেরটি, আর ফিনোটাইপটা হলো লম্বা। তাহলে এই যে লম্বা, তাহলে এটা হলো সেই লম্বা উদ্ভিদ, এটা লম্বা উদ্ভিদ। এখন এই যে আমরা যে লম্বা উদ্ভিদগুলো পেলাম, এই লম্বা উদ্ভিদগুলোকে আমরা আবার সংকরায়ন করাচ্ছি।
আচ্ছা, লম্বা উদ্ভিদগুলোকে যদি সংকরায়ন করি তাহলে এটা একটা গ্যামেট হবে, এটা একটা গ্যামেট হবে। এই যে এটা একটা গ্যামেট হবে, এটা একটা গ্যামেট হবে। এই যে এখন এগুলোকে তুমি সংকরায়ন করো। তাহলে সংকরায়ন আমরা করি, দেখো কি পাচ্ছ। এই বড় হাতের টি এর সাথে মিলতে পারে, বড় হাতের টি ছোট হাতের টি এর সাথে মিলতে পারে, ছোট হাতের টি বড় হাতের টি এর সাথে মিলতে পারে, এবং ছোট হাতের টি এর সাথে মিলতে পারে। এই তো, তাহলে এগুলোকে সংকরায়ন করে আমরা এই জিনিসগুলো পেতে পারি কিনা, রাইট? আচ্ছা, এর মধ্যে তাহলে যদি পাই তাহলে কোনটা কি হবে? এটা কি লম্বা, লম্বা হবে কিনা? আচ্ছা, এটাও কি লম্বা, এটাও কি লম্বা, আর এটা খাটো, এটা খাটো। ঠিক আছে, তাহলে তিনটা লম্বা একটা খাটো পাবো, মানে 70% ক্ষেত্রে আমরা লম্বা পাবো, 1% ক্ষেত্রে 25% ক্ষেত্রে আমরা খাটো পাবো। এটাই হলো মেন্ডেলের মতবাদ। ওকে, আচ্ছা, মেন্ডেলের তত্ত্বের প্রয়োগ এগুলো এখন দেখে নিও। আচ্ছা, তাহলে দেখো প্রচ্ছন্ন জিন দ্বিতীয় বংশধরে কতভাগ জীবে প্রকাশ পায়। তাহলে দেখো প্রচ্ছন্ন জিন, এখানে প্রচ্ছন্ন জিন কোনটা? প্রচ্ছন্ন জিন কোনটা বলো তো? এই যে এটা, তাই না? এটা এটা প্রচ্ছন্ন জিন, তাই না? ছোট হাতের টিটা তো প্রচ্ছন্ন জিন, রাইট? তাহলে ছোট হাতের টিটা প্রচ্ছন্ন জিন, তাহলে এই প্রচ্ছন্ন জিন এখানে কোথায় কোথায় প্রকাশ পাবে? এই যে, ঠিক আছে, ওকে, তাহলে 1/4। ওকে, এবার আসো ডিএনএ অনুলিপন। তাহলে বুঝছো জিনিসটা, সবাই ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোমের পার্থক্য কি? ক্রোমাটিন তন্তু আমি বলেছি, ক্রোমাটিন তন্তুগুলো যখন নিজেদের মধ্যে আরো পেঁচিয়ে যাবে তখন তাকেই বলা হয় ক্রোমোজোম। হুম, ইস্তিয়াক বলছে যেসব জীবের ডিএনএ থাকে না তাদেরকে, জীব মানেই হলো ডিএনএ থাকবে। ওকে, আচ্ছা, এবার আসো ডিএনএ এর অনুলিপন করি, ডিএনএ অনুলিপন। আচ্ছা আচ্ছা, তোমরা নিউক্লিওটাইড মানে বোঝো? নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইট, এটা কি পড়েছে কেউ? তোমরা জানো কিনা আমাকে বলো, না জানলে আমি বলে দিচ্ছি। নিউক্লিওটাইড, নিউক্লিওসাইট, তোমরা কি জানো জিনিসগুলো কি? নিউক্লিওটাইড, নিউক্লিওসাইট কখনো শোনোনি? ওরে, কেন ডিএনএ এর গঠন পড়োনি তোমরা? তাই তোমরা ডিএনএ এর গঠন পড়েছো কেউ? পড়োনি? আচ্ছা আচ্ছা, ডিএনএ তিনটা জিনিস দিয়ে তৈরি হয়, হ্যাঁ? একটা হলো সুগার বা শর্করা, সুগার বা শর্করা, হুম, একটা হলো ক্ষারক, আচ্ছা, তাহলে ডিএনএ তিনটা জিনিস দিয়ে তৈরি, একটা হলো সুগার বা শর্করা, হ্যাঁ, একটা হলো ক্ষারক, ক্ষারকের মধ্যে 4 ধরনের ক্ষারক হতে পারে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, হ্যাঁ, তারপর হলো থাইমিন, এগুলো হলো ক্ষারকের নাম, ঠিক আছে? আচ্ছা, আর হলো ফসফেট, এগুলো পড়নি তোমরা ডিএনএ এর গঠনের মধ্যে? আর হলো ফসফেট, এগুলো পড়নি তোমরা? পড়েছো? পড়েছো এগুলো? তাহলে কেন বললো যে পারি না? হ্যাঁ, অন্তর পড়িয়েছে না তোমাদের? আচ্ছা, তাহলে ডিএনএ এই তিনটা জিনিস দিয়ে তৈরি, কি কি? সুগার দিয়ে তৈরি, ক্ষারক দিয়ে তৈরি এবং ফসফেট দিয়ে তৈরি। ক্ষারক কি কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এবং এর মধ্যে তোমরা এটাও জানো অ্যাডেনিন সবসময় কার সাথে যুক্ত হয়? থাইমিনের সাথে, তাই না? আর গুয়ানিন কার সাথে যুক্ত হয়? সাইটোসিনের সাথে, রাইট? তাই না? আচ্ছা, এখন আমরা যদি বলি, আচ্ছা, এটা হলো ফসফেট, হ্যাঁ, ফসফেটকে আমরা এটা দিয়ে প্রকাশ করছি, ফসফেট, এই যে বেগুনি কালার হলো ফসফেট, বেগুনি কালারটা হলো ফসফেট, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই কালারটা, এই কালারটা এই যে দিচ্ছি, এটাকে বলছি আমরা সুগার, এই জিনিসটার নাম হলো সুগার।
সুগার। হ্যাঁ, আর এখানে যেটা দিচ্ছি মনে করো এখানে আমি এ দিলাম, এ, তাহলে এই যে যে এটা দিলাম, এই এটা হলো ক্ষারক। ওকে, ঠিক আছে। তাহলে এই যে তিনটা জিনিস একসাথে মিলিত হলো, এই জিনিসটাকে বলা হয়, এই পুরো জিনিসটাকে বলা হয়, এই জিনিসটার নাম হলো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, এই জিনিসটার নাম হলো নিউক্লিওটাইড। বুঝতে পেরেছো? এরকম অসংখ্য নিউক্লিওটাইড একসাথে মিলিত হয়ে ডিএনএ গঠন করে। তাহলে ডিএনএ যে আমরা দ্বিসূত্রক পড়েছি, এই যে এরকম, তাহলে এরকম এই সুতাটা কি দিয়ে তৈরি? এরকম অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি। আবার এই সুতাটা কি দিয়ে তৈরি? এরকম অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি। এই বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাই ক্লিয়ার এ পর্যন্ত? এবং ডিএনএ এর মধ্যে দেখবে ভেতরে এরকম থাকে, তাই না? এ, তারপর টি, এরকম জি, সি, বইয়ের মধ্যে এরকম আছে না? টি, এ, সি, জি, এরকম আছে না বইয়ের মধ্যে? তাহলে এগুলো হলো সেই জিনিসটা। ঠিক আছে, তাহলে এখন আমি ডিএনএ এর প্রতিলিপনটা তোমাদেরকে দেখাই। ডিএনএ এর প্রতিলিপন, এই যে ডিএনএ একটা, এই যে ডিএনএ একটা। ওকে, আচ্ছা, তাহলে ডিএনএ যদি হয় তাহলে আমরা এখন ডিএনএ এর মতো জিনিসগুলো আঁকি। এ অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত হয়, তাই না? তারপরে হলো সাইটোসিন গুয়ানিনের সাথে যুক্ত হয়। তারপরে টি, এ, সরি, এখানে মানে এগুলো যে কোনো ভাবেই যুক্ত হতে পারে, বুঝছো? হুম, ওকে, আচ্ছা। এখন এখন দেখো, ডিএনএ এর প্রতিলিপন মানে হলো একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হবে। এখন কিভাবে তৈরি হবে সেই জিনিসটা আমরা দেখি। দেখো, প্রথমে হবে কি, ডিএনএ এর মধ্যে যে প্যাচ আছে সেই প্যাচটা খুলে যাবে। ডিএনএ এর মধ্যে যে প্যাচ, সেই প্যাচটা খুলে যাবে। তাহলে আমি ডিএনএ থেকে প্যাচটা খুলে, এই দেখো প্যাচ খুলতে গিয়ে কি হয়ে গেল, ডিএনএ এর প্যাচ খুলতে গিয়ে ডিএনএটাই চলে গেল। আচ্ছা, তো আমরা আরেকবার রাখি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ডিএনএ এর প্যাচ যদি খুলে দেই, তাহলে ডিএনএ এর প্যাচ যদি খুলে যায় তাহলে জিনিসটা দেখতে কি রকম হবে বলো তো? এই যে ডিএনএটা, এই যে ডিএনএ, মনে করো এটা ডিএনএ। এই ডিএনএ যদি প্যাচ খুলে যায়, তাহলে ডিএনএ এর প্যাচ খুলে গেলে আমরা প্যাচ খোলা অবস্থায় এখন ডিএনএ কে দেখব। তাহলে প্যাচ খোলা অবস্থায় দেখো ডিএনএটা দেখতে কি রকম হওয়া উচিত তোমার মনে হয়? তাই না? এরকম হওয়া উচিত না? ডিএনএ এর প্যাচ খুলে যাচ্ছে। তাহলে ডিএনএ এর প্যাচ যদি খুলে যায়, তাহলে ডিএনএ এর প্যাচ খুলে গেলে ডিএনএটা দেখতে এরকম মনে হবে না? এই যে এরকম লম্বালম্বি, এটা তো আর প্যাচের মধ্যে নাই। এরকম মনে হবে কিনা বলো তো? ডিএনএ এর প্যাচ যদি খুলে যায় তাহলে ডিএনএটা দেখতে এরকম মনে হবে না? হবে তো? আচ্ছা, তাহলে আমরা প্যাচ খোলা অবস্থায় ডিএনএ দেখতে কেমন সেটা আমরা এখন একটু দেখব। প্যাচ খোলা অবস্থায় ডিএনএ কেমন? এই যে দেখো প্যাচ খুলে গেল। হ্যাঁ, ডিএনএ এর প্যাচ খুলে গেল, এখানে আর প্যাচ নাই। তাহলে এখন আগের জিনিসগুলো একই। এ, টি, জি, সি, টি, এ, সি, জি, জি, সি, টি, এ, টি, এই যে এখন যেটা হবে সেটা হলো যে এই যে প্যাচ খুলে গেল, এখন যে ঘটনাটা ঘটবে সেটা হলো এই যে দেখো এ, এর সাথে কি আছে, টি আছে না? এখন প্রত্যেকটা জায়গায় এই বন্ধনগুলো দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে তখন এই এর সাথে এই টি আর থাকবে না, যেহেতু এরা প্যাচ খুলে গেল, এরা আগে একসাথে ছিল, কাছাকাছি ছিল, এখন এদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে।
রাইট? আমি যদি একটু দূরত্বটা দেখাই তাহলে তোমাদের জন্য আরো ইজি হবে। এই যে এদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, টি, সি, এ, জি, সি, টি। এই যে দূরত্ব তৈরি হয়েছে, তাই না? এদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে কিন্তু। এই যে দূরত্ব। এখন হবে কি, এই দূরত্বটা মিটাতে হবে কিভাবে? এখানে এ আছে, এর সাথে কে আসবে বলতো? এমন একটা নিউক্লিওটাইড আসবে যার সাথে টি থাকবে। মনে করো এখানে একটা আরেকটা নিউক্লিওটাইড আমি আঁকি, এই যে এটা একটা নিউক্লিওটাইড, এর সাথে কি আছে? টি আছে। তাহলে এই নিউক্লিওটাইডটা এখন এখানে চলে যাবে। আবার আরেকটা নিউক্লিওটাইড আঁকি, তাহলে দেখো এই যে এ আছে না, এই জায়গায় চলে যাবে কি, এই নিউক্লিওটাইডটা চলে যাবে। আবার জি আছে না, এর কাছে চলে যাবে কি, এই নিউক্লিওটাইডটা চলে যাবে। আবার টি আছে না, এর কাছে চলে যাবে কি, এই এ নামক নিউক্লিওটাইডটা চলে যাবে। আবার সি, এখানে কে চলে যাবে, এই যে জি নামক নিউক্লিওটাইড এই সি এর কাছে চলে যাবে। জি কে যাবে, এই সি নামক নিউক্লিওটাইড চলে যাবে। এইভাবে করে পাশাপাশি নিউক্লিওটাইড গুলো আসবে। তাহলে নিউক্লিওটাইড গুলো যদি পাশাপাশি আসে, তাহলে এর জায়গায় টি, আমি অন্য কালার দিয়ে দিই, এর জায়গায় টি, জি এর জায়গায় সি, টি এর জায়গায় এ, সি এর জায়গায় জি, জি এর জায়গায় সি, এর জায়গায় টি, এবং এদের মধ্যে বন্ধন তৈরি হবে। ঠিক আছে? তাহলে এদের মধ্যে বন্ধন তৈরি হলো। তাহলে এই যে বন্ধন তৈরি হলো, এই বন্ধনগুলো দিয়েই এখানে একটা, এটা অনেকগুলো নিউক্লিওটাইড, তাহলে এই নিউক্লিওটাইডটাই একটা সুতার মতো জিনিস তৈরি হবে। এটা একটা সুতা। আবার একইভাবে এদিকেও হবে, টি, এখানে কি হবে, এ, সি, জি, এ, টি, জি, সি, সি, জি, টি, এ। তাহলে এগুলো একটা নিউক্লিওটাইড তৈরি করবে। আচ্ছা, এটা অন্য কালার দেই, হ্যাঁ, টি, এ, সি, জি, এ, টি, জি, সি, সি, জি, টি, এ। এটা একটা নিউক্লিওটাইড, এই যে নিউক্লিওটাইড। ওকে, তাহলে এই যে দেখো, এটা একটা সুতা ডিএনএ, এটা একটা সুতা, একটা ডিএনএ সুতা, আর এটা একটা সুতা। এটা পরবর্তীতে নিজেদের মধ্যে পেঁচিয়ে যাবে। তাহলে এটা যদি নিজেদের মধ্যে পেঁচিয়ে যায়, এটা যদি নিজেদের মধ্যে পেঁচিয়ে যায়, তখন জিনিসটা দেখতে কিরকম, এরকম মনে হবে না বলো তো? নিজেদের মধ্যে পেঁচিয়ে গেল, নিজেদের মধ্যে পেঁচিয়ে গেল, এই যে পেঁচিয়ে গেল, এই যে পেঁচিয়ে গেল। তাহলে দেখো ছিল হলো একটা ডিএনএ, এখন এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, দুইটা ডিএনএ তৈরি হলো। আচ্ছা, সুমাইয়া বলছে নতুন ক্ষারগুলো কোথা থেকে আসে? এই যে নিউক্লিওটাইড গুলো কোথা থেকে আসে? নিউক্লিওটাইড গুলো নিউক্লিয়াসের ভেতরে ঘোরাফেরা করে, বুঝছো? নিউক্লিয়াসের ভেতরে ঘোরাফেরা করে এই নিউক্লিওটাইড গুলো, সেখান থেকে আসে। ওকে, তাহলে এটাকে বলছি আমরা ডিএনএ প্রতিলিপন। একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়া কে বলছি আমরা ডিএনএ প্রতিলিপন। তাহলে দেখো একটি ডিএনএ অণু থেকে একই রকম দুটি ডিএনএ এর প্রতিলিপি তৈরি হয়। ওয়াটসন এবং ক্রিক এটা আবিষ্কার করে। ওকে, ঠিক আছে। এর সাথে তিনটা বন্ধন কোথায় দিয়েছে? দুইটাই তো আছে। ওকে, তাহলে দেখো এই যে বন্ধনগুলো ভেঙে যায়, এই যে ডিএনএ এর অনুলিপন দেখো কিভাবে হচ্ছে। এই যে প্রথমে বন্ধন ভেঙে যায়, তারপর নিউক্লিওটাইড গুলো আসে, দেখো এই যে নিউক্লিওটাইড গুলো এসে জোড়া লাগছে চাবির মতো। এই যে এগুলো যেগুলো উড়ে উড়ে আসতেছে, এই যে উড়ে উড়ে আসতেছে না, এই উড়ে উড়ে আসা জিনিসগুলোই হলো নিউক্লিওটাইড। তাহলে ভিডিওটা দেখো, উড়ে উড়ে যেগুলো আসছে সেগুলোই হলো নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে দেখো ছিল একটা ডিএনএ, এখন দুইটা ডিএনএ তৈরি হয়ে গেল। এই ভিডিওটা বুঝতে পেরেছো কিনা পড়ো, ভিডিওটা বুঝতে পারলে বাকিটা ইজি।
ঠিক আছে? তাহলে দেখো প্রথমে বন্ধন ভেঙে গেল, ডিএনএ এর প্যাচ খুলে গেল, দেন প্রত্যেকটা জায়গায় নতুন করে নিউক্লিওটাইড গুলো এসে অবস্থান নিচ্ছে। তাহলে ছিল একটা ডিএনএ, এখন দুইটা ডিএনএ হলো। এর সাথে কেন টি আসবে অনেক কথা আছে, এগুলো এখন তোমাদের দরকার নেই জানার। তাহলে দেখো হাইড্রোজেন বন্ধন প্রথমে ভাঙে, হাইড্রোজেন বন্ধন ওই যে এর সাথে যে টি দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে সেগুলো ভাঙে, এবং এটাকে বলছি আমরা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তাহলে দেখো এই যে কিভাবে হয়, দেখো এটা একটা ডিএনএ, ডিএনএ প্যাচ খুলে গেল, এই যে ডিএনএ এর মধ্যে হাইড্রোজেন বন্ধন ভেঙে যাচ্ছে, দেখো এই যে হাইড্রোজেন বন্ধন ভেঙে যাচ্ছে। ওকে, তাহলে হাইড্রোজেন বন্ধন ভেঙে গেল, প্যাচ খুলে গেল। এখন এই জায়গায় কি হবে, এই যে নিউক্লিওটাইড আসলো, দেখো এই যে নিউক্লিওটাইড আসলো, দেখো দেখছো নিউক্লিওটাইড গুলো আসছে, এই যে নিউক্লিওটাইড গুলো আসছে। Sorry. হুম, দেখো এখন দেখো ডিএনএ ছিল, ডিএনএ এখন প্যাচ খুলে যাবে, এই যে প্যাচ খুলে গেল এবং হাইড্রোজেন বন্ধন ভেঙে যাচ্ছে। হুম, এরপরে কি হবে বলেছি, প্রত্যেকটা সুতার কাছে নিউক্লিওটাইড আসবে, এই যে এটা একটা নিউক্লিওটাইড, এটা আর একটা নিউক্লিওটাইড, এটা আর একটা নিউক্লিওটাইড আসলো, ওইটা আর একটা নিউক্লিওটাইড, দেখো নিউক্লিওটাইড গুলো আসতেছে, এবং দেখো টি এর সাথে এ, জি এর সাথে সি, এভাবে করে আসে। ওকে, দেখো ওকে, তাহলে দেখো ছিল একটা ডিএনএ, দুইটা ডিএনএ তৈরি হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে অর্ধসম্পূর্ণ প্রক্রিয়া দেখো তিনটা ধাপে সম্পন্ন হয়। ডাবল হ্যালিক্সের দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। দুটি ডাবল হ্যালিক্স মানে কি, ডাবল হ্যালিক্স মানে দুইটা সুতা, এই যে এরকম দুইটা সুতা থাকে না ডিএনএ, তাহলে ডাবল হ্যালিক্স। তাহলে এই দুইটা সুতার মধ্যে প্যাচ যদি খুলে যায়, তাহলে এই দুইটা সুতার মধ্যে যদি প্যাচ খুলে যায়, দুইটা সুতার মধ্যে যদি প্যাচ খুলে যায়, তাহলে এটা একটা একক স্ট্র্যান্ড, এটা একটা একক স্ট্র্যান্ড, এটা আর একটা একক স্ট্র্যান্ড, সেই কথাটাই বলেছে। তারপরে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। সম্পূরক স্ট্র্যান্ড মানে কি, এই যে এর সাথে নতুন আরেকটা সুতা তৈরি হচ্ছে, আবার এর পাশেও নতুন একটা সুতা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। পরে হবে কি ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত। ঠিক আছে, ওকে, তাহলে বলো তো এই কোশ্চেনের উত্তর দাও তো, এ এবং জি তে প্রয়োজন কি, কোনটা সঠিক হবে বলো। ভেরি গুড, তাই না? তাহলে কি হবে, 1 এবং 2। ওকে, এবার আসলে ডিএনএ টেস্ট। আচ্ছা, ডিএনএ টেস্ট এটা মূলত, এটার আরেকটা কিছু নাম আছে, যেমন ডিএনএ ফিঙ্গারিং, ফিঙ্গার প্রিন্টিং, তারপর ডিএনএ টাইপিং বা ডিএনএ টেস্টিং, বিভিন্ন নামে নামকরণ করা হয়। এটা একটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। কিভাবে ডিএনএ টেস্টটা করা হয়, একটা হলো নমুনা সংগ্রহ, ভিকটিমের ডিএনএ প্রোফাইল, এবং আরেকটা হলো প্রোফাইল তৈরি। আচ্ছা, আমরা জিনিসটা দেখি, ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংটা করে কিভাবে, মানে কেন দরকার হয়। মনে করো তোমাদের বাসায় চোর আসলো বা ডাকাত আসলো, হ্যাঁ, চোর বা ডাকাত আসলো। এখন চোর বা ডাকাত তোমার বাসায় এসে চুরি করার সময় সে তো পালিয়ে যাবে, রাইট? পালিয়ে গেলেও সে কিছু জিনিস রেখে যায়। মনে করো সে পালিয়ে যাওয়ার সময় তার একটা চুল তোমার বিছানায় পড়ে আছে। ওকে, তাহলে এই যে তার যে একটা চুল বিছানায় পড়ে আছে তোমার, বা সে মনে করো থুতু দিল কোথাও, হ্যাঁ, দেয়ালে থুতু মারলো, থুতু মেরে পালালো তোমার বাসা থেকে। এই যে সে থুতু দিল, সেই থুতু থেকে, সেই চুল থেকে ওই চোরকে খুঁজে বের করা যাবে। বুঝছো কিভাবে, এই ডিএনএ টেস্টিং এর মাধ্যমে। কেন, কারণ এই যে যে চুলটা পড়ে আছে তার, এই যে তার থুতু পড়ে আছে, এগুলোর মধ্যে কোষ থাকে না, এটা কার কোষ, ওই চোরের কোষ।
তাহলে ওই কোষগুলোকে নিব আমরা, নিয়ে ওই কোষের মধ্যে যেই ডিএনএ থাকে বা নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসকে আমরা পৃথক করব, ডিএনএটাকে পৃথক করব, করে ওই চোরের ডিএনএটাকে আমরা একটা প্রোফাইলিং করি, করে আমরা যাকে সন্দেহ করব, আমরা তো চোরকে সন্দেহ করব কে কে চুরি করতে পারে, এরকম 4-5টা মানুষকে আমরা যখন সন্দেহ করব, সন্দেহ করে ওই 4-5টা মানুষের ডিএনএ কেও আমরা নিব, নিয়ে প্রোফাইলিং করব, প্রোফাইল করে ওই 4-5 জনের মধ্যে কার ডিএনএ এর সাথে এই ডিএনএ এর প্রোফাইল মিলে, যদি মিলে 5 জনের মধ্যে কারো, তখন এটুক নিশ্চিত যে সেই চুরি করেছে। বুঝছো? কনসেপ্টটা বুঝতে পেরেছো তোমরা? কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? ধরো তোমার বাসায় চুরি হয়েছে, এখন তুমি তো সন্দেহ করবে কে চুরি করতে পারে, কাজের বুয়া চুরি করতে পারে, অথবা পাশের বাড়ির আন্টি চুরি করতে পারে, রাইট? অথবা তোমার রিলেটিভ চুরি করতে পারে। তা এখন তুমি যাদেরকে সন্দেহ করবে, মনে করো 5 জনকে সন্দেহ করলে, তাহলে 5 জনকে ধরে আনলে, ধরে এনে এই 5 জনেরই ডিএনএ প্রোফাইল করলে, আর যে থুতু ফেলে গেল তোমাদের বাসায় বা চুল পড়ে আছে, ওইটা তো তুমি জানো না কার থুতু বা কার চুল, সেটা প্রোফাইলিং করলে, করে মিলাবে কার সাথে মিলে, তাহলে যার সাথে মিলবে সেই চোর। বুঝছো? সেই চোর। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা হলো কনসেপ্ট। তাহলে কিভাবে আমরা করি দেখো, প্রথমে ডিএনএ কে আলাদা করা হয়, ওই যে যে থুতু মারলো বা যার শরীরে কোনো একটা অংশ, শরীরে যে কোনো কিছু পড়ে আছে সেখান থেকে ডিএনএ আলাদা করব। দেন কি করব, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএটিকে টুকরা টুকরা করা হয়, ওই ডিএনএটাকে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে টুকরা টুকরা করব। তারপর কি করব, ইলেকট্রোফোরেসিস দ্বারা ডিএনএ ব্যান্ড অনুসারে সাজাবো। ইলেকট্রোফোরেসিস একটা মেশিনের নাম, ওই মেশিনের মধ্যে ওই টুকরাগুলোকে দিব, ডিএনএ টুকরাগুলোকে দিব। ডিএনএ টুকরাগুলোকে দিলে ওই ডিএনএ টুকরাগুলো বিভিন্নভাবে সজ্জাক্রমে সাজবে আর কি। হ্যাঁ, এই যে দেখো ডিএনএ টুকরাকে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে দেখো এই যে দেখো এভাবে সেজে আছে ডিএনএ টুকরাগুলো। আচ্ছা, তারপর কি করব, নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ প্রবেশ সাথে হাইব্রিডাইজ করব। জিনিসগুলো কঠিন টার্ম, জাস্ট মুখস্থ রাখবে, বড় হলে তখন এগুলো বুঝতে পারবে কোনটা কি। মানে সহজ কথা মনে রাখবে, এই যে ডিএনএ গুলো যে এখানে পড়লো, ডিএনএ গুলো যে এখানে এভাবে করে জমা হচ্ছে, এভাবে করে যে জমা হচ্ছে ডিএনএ গুলো এক একটা এক এক লেয়ারে জমা হচ্ছে, দেন এই প্রবের উপরে আমরা একটা কাগজ দিব, নাইট্রোসেলুলোজ কাগজ, এই কাগজ দিয়ে এই জায়গাটা আমরা বন্ধ করে দিব। মনে করি এই যে হাতের মধ্যে এখানে আছে, এর উপরে একটা কাগজ দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করব, তারপরে দেখো এই কাগজে দেন আমরা দেখব এই যে ব্যান্ড, এই যে ব্যান্ডগুলো এরকম করে আছে। তাহলে আমি মনে করো এখানে দুইটা জিনিস আঁকবো। হ্যাঁ, এটা একটা ব্যান্ডের আমি জিনিস আঁকি, এখানে ব্যান্ডগুলো এভাবে আছে। আচ্ছা, এটা একটা ব্যান্ড, আর এটা আরেকটা ব্যান্ড মনে করো। আচ্ছা, তাহলে এটা হলো এ, মনে করো এটার নাম দিলাম এ ব্যান্ড, এটা হলো বি ব্যান্ড। তাহলে বলো তো, আর এটা হলো সি, মানে যেটা আমরা চোরের কাছ থেকে পেয়েছি। তাহলে বলো তো, এটার সাথে এ এবং বি এই দুইটার মধ্যে কার মিল আছে? সি এর সাথে এ এবং বি এই দুইটার মধ্যে কার মিল আছে? তোমরা কমেন্টে জানাও। এর মিল আছে, রাইট? তাহলে এই যে এ, যাকে আমরা সন্দেহ করলাম এ, তাহলে এটার সাথে যেহেতু এটার মিল, তার মানে এই হলো দোষী ব্যক্তি, এই হলো দোষী ব্যক্তি, এই হলো চোর। এই বি এর মিল কিভাবে পাচ্ছ? এই দেখো এই ব্যান্ড, এই ব্যান্ডের মিল আছে, কেমনে মিল আছে? এখানে তো 3টা ডিএনএ একসাথে আছে, এখানে 3টা ডিএনএ দেখো একসাথে আছে, এখানে কি 3টা ডিএনএ একদম পাশাপাশি আছে? একটা গ্যাপিং আছে না? দেখে বোঝো না ব্যান্ডগুলো? ওকে, হ্যাঁ, মলমূত্র থেকেও করা যাবে, সব থেকেই আমাদের তো শরীরে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জিনিসই কোষ থাকে। হুম, আচ্ছা, তারপরে তুলনা করা, এই যে তুলনা করা, তার মানে সি এর সাথে এই যে আমরা এ তুলনা করলাম, এটাকে বলছি আমরা তুলনা করা। ওকে, তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জিনিসটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও তো।
ওকে, এখন এই ছবি এই ভিডিওটা দেখো, জাস্ট ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো, আমরা প্রথমে রক্ত, হ্যাঁ আমরা মনে করলাম রক্ত নিলাম, হ্যাঁ বা কোষটা নিলাম, নিয়ে আমরা এখন আলাদা করব। দেখো ডিএনএটাকে আমরা আলাদা করব। মেশিনটার নাম হলো সেন্ট্রিফিউজ মেশিন। হুম, হুম। তারপর দেখো আমরা ব্লাড নিলাম। দেখো এই যে আমরা এখন দেখব, এই যে দেখছো, এই যে ক্রোমোজোমের মধ্যে এই যে ডিএনএ এর ব্যান্ড, এই যে ডিএনএ দেখা যাচ্ছে। এই যে এখন ডিএনএ দেখবো, দেখো। ওকে, এই যে আমরা আর একটু ভিতরে চলে যাচ্ছি, ডিএনএ এর ভিতরে। এই যে ভিতরে চলে গেলাম ডিএনএ এর। এই যে ডিএনএ কে এখন আমরা কাটবো। তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএটাকে আমরা কাটবো। তারপরে এই যে রাখলাম। এই যে দেখো ব্যান্ড অনুযায়ী সাজাবো। এই দেখো, দেখছো, এই যে ব্যান্ড অনুযায়ী সাজাচ্ছি আমরা। দেখছো এই যে ব্যান্ড, এই যে এগুলোকে বলছি আমরা ব্যান্ড। এই দেখো ব্যান্ড হয়ে যাচ্ছে, দেখছো? এই যে ব্যান্ডে পৃথক হয়ে যাচ্ছে। এই দেখো বিভিন্ন ব্যান্ড, মানে ডিএনএ টুকরাগুলো এক একটা তলানি এক এক গতিতে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এর উপরে দেখো একটা কাভারিং দিয়ে দিলাম, নাইট্রোসেলুলোজ বলেছি না একটু আগে। এই যে কাভারিং দিয়ে দিলাম একটা। দেন ওই কাভারিং এর সাথে এই যে দেখো কাভারিং পরে আমরা তুলে দেন আমরা এক্স রে যেভাবে দেখি ওই এক্স রে মতো করে দেখব। এই যে দেখো ব্যান্ড অনুযায়ী। এই যে দেখেছো? এই যে আমরা ব্যান্ড অনুযায়ী এখন দেখব। এই যে ডিএনএ রেডিও অ্যাক্টিভ প্রব, তার সাথে আমরা রাখবো। এই যে রাখলাম। রাখার পরে এটা আবার ব্যান্ড অনুযায়ী সাজাবে, নিজে নিজে সাজিয়ে যাবে। হুম, এই যে দেখছো ব্যান্ডগুলো। এই যে তারপর হলো আমরা
ওই যে এক্স রের মতো করে এই জিনিসগুলোকে আমরা দেখব, ব্যান্ডগুলোকে দেখব আমরা। এই যে দেখছো এক্স রের মতো করে এই যে ব্যান্ডগুলো দেখো, এক একটা ব্যান্ড এক একভাবে সাজানো আছে। ওকে, তো এভাবে করে আমরা ব্যান্ড তৈরি করব, যে চোর তার এবং যাদেরকে সন্দেহ করছি তার, করে আমরা তখন কম্পেয়ার করব বা তুলনা করব। ঠিক আছে, আইডিয়াটা পেয়েছো? এখানে আরো ভেতরে অনেক কিছু বোঝার মতো আছে, ডিটেইলস, কিন্তু এখন তোমাদের এগুলো দরকার নেই জানার। জাস্ট তোমাকে একটা আইডিয়া দিলাম যে ঘটনাগুলো কি ঘটে। হ্যাঁ, ওকে, তাহলে বলো তো এই প্রশ্নের উত্তর, ডিএনএ কাটতে কোন এনজাইম ব্যবহৃত হয় বলতে পারবে? তাহলে রেস্ট্রিকশন এনজাইম। এবার আসো মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ তোমরা জানো যে আমাদের শরীরে টোটাল 46টা ক্রোমোজোম থাকে বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে প্রথম 22 জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোসোম, আর এক জোড়া বাকি এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। তার মানে হলো একটা কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভেতরে এই যে এরকম ক্রোমোজোম থাকে। মনে করো এই যে এটা হলো একটা কোষের ভেতরে, এই ক্রোমোজোমগুলো এভাবে থাকে। এটা হলো 1 নম্বর ক্রোমোজোম। এই 1 নম্বর ক্রোমোজোমের এটা আসে মনে করো বাবার কাছ থেকে, এটা বাবার কাছ থেকে আসে, আর এটা মায়ের কাছ থেকে আসে। 2 নম্বর ক্রোমোজোমের এই 2 নম্বর ক্রোমোজোমের একটা আসে তোমার বাবার কাছ থেকে, একটা আসে তোমার মায়ের কাছ থেকে, এভাবে করে। ওকে, তাহলে এই যে প্রথম যে 22 জোড়া, এই যে এই পর্যন্ত এই ক্রোমোজোমগুলোকে একসাথে আমরা বলছি অটোসোম, আর বাকি যে এক জোড়া এটাকে আমরা বলছি সেক্স ক্রোমোজোম। মনে রাখবে ছেলেদের শুক্রাণু, 2 ধরনের শুক্রাণু থাকে। কিছু শুক্রাণু এক্স নামক ক্রোমোজোম বহন করে, আবার কিছু শুক্রাণু ওয়াই নামক ক্রোমোজোম বহন করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যে ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাণুতে শুধুমাত্র এক্স নামক ডিম্বাণুই তৈরি করতে পারে। তাহলে যখন এক্স নামক শুক্রাণু, এক্স ক্রোমোজোমবাহী শুক্রাণু যখন ডিম্বাণুকে নিষিক্ত করবে, তখন এই ডিম্বাণুকে নিষিক্ত করলো এক্স নামক শুক্রাণু, তখন এই বাচ্চাটা হবে হলো এক্স এক্স, মানে হলো মেয়ে। আর যদি এই শুক্রাণুটা ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন সে বাচ্চাটা হবে এক্স ওয়াই, তার মানে হলো ছেলে। তাহলে এই জন্য বলা হয় বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা পুরোপুরি ডিপেন্ড করে বাবার উপর বা ছেলেদের উপরে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো অটোসোমের কাজ কি? অটোসোমের কাজ হলো শারীরবৃত্তীয় কাজ, ভ্রূণের গঠন এবং দেহ গঠন। আর সেক্স ক্রোমোজোমের কাজ হলো লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণ বলতে বোঝাচ্ছে বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা। ওকে, তাহলে দেখো এই যে এক্স ওয়াই মানে হলো ছেলে বা বাবা, বাবা, আর এক্স এক্স মানে হলো মা। তাহলে ছেলেদের এক্স ক্রোমোজোমবাহী শুক্রাণু তৈরি হয়, ওয়াই ক্রোমোজোমবাহী শুক্রাণু তৈরি হয়, আর মেয়েদের এক্স ক্রোমোজোমবাহী ডিম্বাণুই তৈরি হয় শুধু। তাহলে এটা হলো, যদি এক্স ক্রোমোজোমবাহী শুক্রাণু এক্স ক্রোমোজোমবাহী ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়, তখন সেটা হবে মেয়ে। আর যদি ওয়াই ক্রোমোজোমবাহী শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখন সেটা হবে ছেলে। ওকে, আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর দাও তো। তাহলে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে দায়ী কে? ওকে, তাহলে পিতা। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দিতে পারবো। তোমরা মূলত এই যে যে প্রশ্নগুলো আছে এগুলোই প্র্যাকটিস করবে। ওকে, ঠিক আছে। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। হোমওয়ার্ক থাকলো।
চিত্র ক এবং খ। ক এর জন্য অনুলিপন ব্যাখ্যা করো, আর সন্তানের লিঙ্গ নির্ধারণে চিত্র খ এর ভূমিকা কি। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।